স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম জানাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো সেই প্রত্যাশা করি। আজকে আমরা জৈব রসায়ন 2 এর তৃতীয় অধ্যায় পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের এটি 7ম লেকচার। আজকের এই লেকচারটি উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি সজীব বণিক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে আছে ফিনান্সিনের পরিচিতি, প্রধান উৎস ও সাধারণ ধর্মাবলী। এরপর আছে ফিনান্সিনের সংখ্যায়িতকরণ, এরপর ফিনান্সিনের অরবিটাল গঠন এবং সবশেষে ফিনান্সিনের অ্যারোমেটিক বৈশিষ্ট্য ও এর সক্রিয়তা নিয়ে আলোচনা। আজকের এই আলোচনা থেকে তোমরা ফিনান্সিনের সাধারণ ধর্মাবলী ব্যাখ্যা করতে পারবে, ফিনান্সিনের সংখ্যায়িতকরণ করতে পারবে, ফিনান্সিনের অরবিটাল গঠন ব্যাখ্যা করতে পারবে এবং ফিনান্সিনের অ্যারোমেটিক বৈশিষ্ট্য ও এর সক্রিয়তা ব্যাখ্যা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি আজকের আলোচনা। প্রথমেই অ্যানথ্রাসিনের পরিচিতি নিয়ে আলোচনা। আমরা প্রথমে অ্যানথ্রাসিনের গঠন ও ইউপ্যাক নামকরণ সম্পর্কে জানব। ফিনান্সিন এর আণবিক সংকেত আমরা জানি C14H10। এটি 3টি বেনজিন চক্র ফিউজড হয়ে গঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি 2টি বেনজিন চক্র পাশাপাশি ফিউজড অবস্থায় আছে আর একটি একটু উপরের দিকে ফিউজড হয়ে আছে। এটি ফিনান্সিনের গঠন। এর ইউপ্যাক নামকরণ যদি আমরা দেখি, এটাকে ইউপ্যাক নামকরণের পদ্ধতিতে আমরা বলি ট্রাইসাইক্লো 8400, উপরে সুপারস্ক্রিপ্ট হিসাবে 27 আমরা দেই। এরপর টেট্রা ডেকা 1 3 5 7 9 11 13 হেপ্টা ইন, মানে 7টা দ্বিবন্ধন এখানে যৌগে বিদ্যমান আছে। আমরা এর উৎস সম্পর্কে যদি জানতে চাই, ফিনান্সিনের প্রধান উৎস আমরা বলে থাকি যে আলকাত্রার অ্যানথ্রাসিনের তৈলাক্ত অংশ হলো ফিনান্সিনের প্রধান উৎস। অর্থাৎ আলকাত্রা থেকে আমরা যখন অ্যানথ্রাসিন সংশ্লেষণ করি তখন অ্যানথ্রাসিন সংশ্লেষণে যে তৈলাক্ত অংশ আমরা পাই সেটি ফিনান্সিনের প্রধান উৎস। সেখানেই ফিনান্সিন উপস্থিত থাকে, তা থেকেই আমরা ফিনান্সিন সংগ্রহ করতে পারি। এরপরে আমরা ফিনান্সিনের সাধারণ ধর্মাবলী জানার চেষ্টা করব। ফিনান্সিন এর আণবিক সংকেত C14H10 এবং এর আণবিক ভর হচ্ছে 178.23 গ্রাম পার মোল, মানে 1 মোলের ভর 178.23 গ্রাম। ফিনান্সিন এটি একটি বর্ণহীন কঠিন পদার্থ যার ঘনত্ব 1.18 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ফিনান্সিনের গলনাঙ্ক 101 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 332 ডিগ্রি সেলসিয়াস। এরপর ফিনান্সিন এটি পানিতে অতি স্বল্প দ্রবণীয়। পানিতে এর দ্রাব্যতা মাত্র 1.6 মিলিগ্রাম পার লিটার। এছাড়াও এটি অ্যালকোহল, বেনজিন, টলুইন, কার্বন টেট্রাক্লোরাইড ও ইথারে দ্রবণীয়। ফিনান্সিনের রেজোনেন্স শক্তি আমরা দেখতে পাই 92 কিলো ক্যালোরি পার মোল এবং এ কারণেই এটি একটি দুর্বল অ্যারোমেটিক যৌগ। এছাড়া ফিনান্সিন যৌগটি বেনজিন দ্রবণে নীল প্রতিপ্রভা সৃষ্টি করে। তাহলে এই হচ্ছে ফিনান্সিনের সাধারণ ধর্মাবলী। আমরা এগুলো সম্পর্কে জানলাম। এরপরে আমরা চলে যাচ্ছি ফিনান্সিনের সংখ্যায়িতকরণে। ফিনান্সিনকে আমরা কিভাবে সংখ্যায়িত করতে পারি তা আমরা এখন জানব। আমরা শুরুতে একটি কাঠামো দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, 3টি বেনজিন চক্র এখানে ফিউজড অবস্থায় আছে। তবে মাঝের যে বেনজিন চক্রটি আমরা দেখতে পাচ্ছি, এই মাঝের বেনজিন চক্রটির দেখো এই 2টি কার্বন কিন্তু ফিউজড অবস্থায় নাই। বাকি 4টি কার্বন এই ফিউজড অবস্থার সাথে যুক্ত। তাহলে যে 2টি কার্বন ফিউজড অবস্থায় নাই তার
দুই পাশের চক্রের যে কার্বন দুটি, এদের যে কোনোটাকে আমরা 1 ধরে নাম্বারিং শুরু করব। তাহলে এটাকেও আমরা 1 ধরে শুরু করতে পারি, আবার এটাকেও 1 ধরে শুরু করতে পারি। আমি এখানে এটাকে 1 ধরে সংখ্যায়িত করা দেখিয়েছি। তাহলে এটা 1 2 3 4, এরপরে এটা 5 6 7 8 এবং এই দুটো হবে 9 10। আবার আমরা যদি এটাকে 1 ধরি তাহলে 1 2 3 4, এটা হবে 5 6 7 8, এটা 9, এটা 10। আমরা আরেকটি কাঠামোতে দেখছি। তাহলে দেখো, এই দুটো যেহেতু ফিউজড মুক্ত আছে, এই দুটো ফিউজড মুক্ত, তাই এটাকে আমরা 1 ধরে সংখ্যায়িত করা শুরু করব। তাহলে এটা 1 হলে 1 2 3 4 5 6 7 8, বা এটা 1 হলে 1 2 3 4 5 6 7 8, এভাবে হবে। আমরা আরেকটি উদাহরণ দেখছি। তাহলে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই দুটো ফিউজড মুক্ত, সুতরাং এটাকে 1 ধরে আমরা সংখ্যায়িত করব। এখানে তাই করা হয়েছে। তাহলে ফিনান্সিনকে কিভাবে সংখ্যায়িত করব আমরা সেটি নিশ্চয়ই বুঝেছি। আমরা এখন চলে যাব ফিনান্সিনের অরবিটাল গঠনে। ফিনান্সিন, এখানে আমরা জানি আণবিক সংকেত এর 14টি কার্বন এবং 10টি হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত একটি যৌগ। কার্বন, এই যৌগটিতে কিন্তু sp2 সংকরিত অবস্থায় থাকে। আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, তাহলে কার্বনের আমরা জানি সাধারণ ইলেকট্রন বিন্যাসে থাকে 1s2 2s2 2px1 2py1 এবং 2pz0। কিন্তু আমরা জানি কার্বন যৌগ গঠনের সময় এর 4টি অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি হয়। কার্বন উত্তেজিত অবস্থায় এর 2s থেকে একটি ইলেকট্রন 2pz এ স্থানান্তর ঘটিয়ে এই অবস্থার সৃষ্টি করে। তাহলে যেহেতু ফিনান্সিন যৌগে কার্বনের sp2 সংকরণ ঘটে, সুতরাং এক্ষেত্রে এই 2s 2px এবং 2py এই 3টি অরবিটাল কিন্তু সংকরণে অংশগ্রহণ করবে। তাহলে এই 3টি মিশ্রিত হয়ে 3টি সমশক্তির sp2 সংকর অরবিটাল রচনা করে বন্ধন রচনায় অংশগ্রহণ করবে। এবং sp2 সংকরণে যে 3টি সংকর অরবিটাল তৈরি হয়, আমরা জানি এরা একই সমতলে একটা ত্রিভুজ ক্ষেত্রের 3 কোণা বরাবর প্রলম্বিত থাকে। অর্থাৎ 120 ডিগ্রি কোণ করে এই 3টি অরবিটাল অবস্থান করে একই সমতলে। তাহলে এভাবে 14টি কার্বন sp2 সংকরিত অবস্থায় 120 ডিগ্রি কোণ করে 3টি করে অরবিটাল নিয়ে বন্ধন রচনায় অংশগ্রহণ করে। এবং এর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি অরবিটাল p অরবিটাল, এটি কিন্তু সংকরণ মুক্ত থাকলো, অর্থাৎ অসংকরিত থাকলো। তাহলে কার্বনের এই 3টি অরবিটাল sp2 সংকরিত অবস্থায় কিভাবে পরস্পরের সাথে যুক্ত আমরা একটু দেখে নেই। তাহলে আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি প্রত্যেক কার্বনে যে 3টি করে sp2 সংকর অরবিটাল আছে। এরও আছে 3টা, এরও 3টা, 3 দিকে বিস্তৃত আমরা দেখিয়েছি। এই 3টি অরবিটালের মধ্যে আবার কোনো কার্বন এর 2টি sp2 অরবিটাল পাশের কার্বনের sp2 অরবিটালের সাথে sp2 অধিক্রমণ ঘটিয়ে সিগমা বন্ধন রচনা করেছে। আবার কোনো কার্বন 3 দিকে 3টাই করেছে, যেমন এই কার্বন এদিকে একটা কার্বনের সাথে এদিকে একটা কার্বনের সাথে করেছে। কিন্তু এই কার্বনটি কিন্তু আবার এদিকে একটা এদিকে একটা এদিকে একটা 3 দিকে 3টি কার্বনের সাথে sp2 অধিক্রমণ ঘটিয়ে কার্বন কার্বন সিগমা বন্ধন রচনা করেছে। আবার 10টি কার্বনে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের sp2 অরবিটালের সাথে হাইড্রোজেনের s অরবিটালের অধিক্রমণে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন সৃষ্টি হয়েছে। এই কার্বন এরকম 10টি কার্বন আছে। তাহলে যে কার্বনগুলো 3 দিকে 3 কার্বনের সাথে যুক্ত, তারা কিন্তু হাইড্রোজেনের সাথে আর বন্ধন রচনা করতে পারে নাই। কিন্তু যারা 2 কার্বনের সাথে sp2 অধিক্রমণে যুক্ত, তারা একটি হাইড্রোজেনের সাথে sp2s অধিক্রমণ ঘটিয়ে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন রচনা করে এই সমতলীয় চাক্রিক কাঠামো গড়ে তুলেছে। তাহলে এই সমতলীয় চাক্রিক কাঠামোর প্রত্যেক কার্বনে একটি করে কিন্তু অসংকরিত
পি অরবিটাল রয়ে গেছে। তাহলে এই পি অরবিটাল পিজেড এরা কিন্তু এই যে চাক্রিক কাঠামো এরা কিন্তু এক্স ওয়াই তলে অবস্থান করবে এবং এই এক্স ওয়াই তলের সাথে পিজেড অরবিটালটা কিন্তু লম্বভাবে অবস্থান করবে। তার মানে এই প্রত্যেক কার্বনে লম্বভাবে একটি করে পিজেড অরবিটাল রয়ে গেছে। আমরা সেই কাঠামোটি যদি দেখি আমরা এভাবে উপস্থাপন করতে পারি। আমরা এখানে ওই সিগমা বন্ধনগুলো দেখিয়েছি, এখানে প্রতিটা কোণায় একটি করে কার্বন আছে বিবেচনা করতে হবে, আমরা শুধু হাইড্রোজেনগুলোকে উপস্থাপন করেছি। তাহলে প্রত্যেক কার্বনে একটি করে অসংকরিত পি অরবিটাল এই চাক্রিক সমতলের সাথে লম্বভাবে অবস্থান করছে। অর্থাৎ এই পি অরবিটালের যে দুটি লোব এর একটি লোব এই সমতলের উপরের দিকে আছে, আরেকটি লোব সমতলের নিচের দিকে আছে। এভাবে প্রত্যেক কার্বনে এই পি অরবিটালগুলো লম্বভাবে অবস্থান করছে। তাহলে এই প্রতিটা পি অরবিটালে কিন্তু আবার একটি করে ইলেকট্রন আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইলেকট্রন প্রত্যেক অরবিটালে আছে। তাহলে এই পি অরবিটালগুলো কি পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে এরা কিন্তু পাই বন্ধন রচনা করতে পারে। তাহলে আমরা এই পি অরবিটালটির কথা যদি বিবেচনা করি, এটি বাম পাশের এই অরবিটালের সাথেও একই অক্ষ বরাবর সমান্তরালে অবস্থান করছে, ফলে ওর সাথেও পাই বন্ধন যেমন রচনা করতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই ডান পাশের অরবিটালটিও কিন্তু এই অরবিটালের সাথে একই অক্ষ বরাবর সমান্তরালে আছে, ফলে ও কিন্তু এই অরবিটালটির সাথেও পাশাপাশি অধিক্রমণ ঘটিয়ে পাই বন্ধন রচনা করতে পারে। আবার আমরা যদি এই পি অরবিটালটির কথা বিবেচনা করি, এটি ওর সাথেও যেমন একই অক্ষ বরাবর সমান্তরালে আছে, ওর সাথেও আছে, ওর সাথেও আছে, অর্থাৎ তিন দিকে ও তিনটি পি অরবিটালের সাথে একই অক্ষ বরাবর সমান্তরালে আছে, ফলে এটি কিন্তু তিন দিকে পাই বন্ধন রচনা করতে সক্ষম। তাহলে এ কারণেই এই একাধিক সক্ষমতা আছে বলেই এরা নির্দিষ্ট কোনো পি অরবিটালের সাথে পাশাপাশি অধিক্রমণে যুক্ত থাকতে চায় না। ফলে কি করে, এদের এই যে একটি করে অযুগ্ম ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটি এক অরবিটাল থেকে আরেক অরবিটালে সঞ্চারিত হতে থাকে, অর্থাৎ এই ইলেকট্রনগুলো এক অরবিটাল থেকে আরেক অরবিটালে বিচরণ করতে থাকে। ফলে কি হয়, যদি আমরা দেখি পি অরবিটালের উপরের লোবে ইলেকট্রন আছে, তবে সেই ইলেকট্রনটি এই চাক্রিক সমতলের উপরের লোবগুলোতেই বিচরণ করতে থাকবে এরকম ভাবে, অর্থাৎ এক অরবিটাল থেকে আরেক অরবিটালের উপরের লোবগুলোতে এরা অনবরত বিচরণ করতে থাকবে। ফলে চাক্রিক সমতলের উপরে আমরা একটা ইলেকট্রন মেঘ বলয় সৃষ্টি হতে দেখব। আবার ইলেকট্রন যদি নিচের লোবে অবস্থান করে, তাহলে এরা নিচের লোবগুলোতে বিচরণ করতে থাকে, ফলে নিচের দিকেও একটা চাক্রিক ইলেকট্রন মেঘ বলয়ের সৃষ্টি হতে আমরা দেখি। এই বিষয়টাকে আমরা বলছি ইলেকট্রনের ডিলোকালাইজেশন। এভাবে সঞ্চারণশীল থেকে পুরো পরিমণ্ডলে এরা একটা পাই ইলেকট্রন কাঠামো গড়ে তুলে, এবং এভাবেই কিন্তু ফিনান্থিনের অরবিটাল গঠন সম্পন্ন হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে ফিনান্সিনের অরবিটাল গঠন। আমরা এখন চলে যাব ফিনান্সিনের অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক বৈশিষ্ট্য এবং এর সক্রিয়তা নিয়ে আলোচনায়। ফিনান্সিন এই যৌগটির ধর্মাবলী বেনজিন ও ন্যাপথালিনের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় একে অ্যারোমেটিক গোত্রীভুক্ত করা হয়, অর্থাৎ এই যৌগটিকে আমরা অ্যারোমেটিক বলছি। কেন অ্যারোমেটিক বলছি, আমরা এখন ধারাবাহিকভাবে তার সপক্ষে যুক্তিগুলো দেখছি। প্রথম যুক্তি হচ্ছে, এর গঠন কাঠামোতে 3টি 6 কার্বন বিশিষ্ট চক্র বিদ্যমান আছে, এর ফলেই আমরা বলতে পারছি এটি একটি চাক্রিক যৌগ। দ্বিতীয় যে যুক্তি সেটি হচ্ছে, এর সম্পূর্ণ চাক্রিক কাঠামোটি সমতলীয়, কারণ যৌগে বিদ্যমান 14টি কার্বনের প্রতিটি sp2 সংকরিত অবস্থায় 3টি সংযুক্ত ষড়ভুজাকার চক্রের কোণে কোণে অবস্থান করে। এই অবস্থায় প্রতিটি কার্বন নিজেদের মধ্যে sp2 অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন এবং এদের মধ্যে আবার 10টি কার্বন 10টি হাইড্রোজেন পরমাণুর s অরবিটালের সাথে sp2s অধিক্রমণ ঘটায় এবং এর মাধ্যমে সিগমা বন্ধন গঠন করে অবস্থান করে। ফলে কি হচ্ছে, ফলে সকল কার্বন ও হাইড্রোজেন পরমাণু সমূহ একই সমতলে অবস্থান করে, অর্থাৎ এরা একটি চাক্রিক সমতলীয় কাঠামো গড়ে তুলছে।
তৃতীয় যে কারণ সেটি হচ্ছে যে ফিনান্সিন অণু সম্পূর্ণরূপে কনজুগেটেড অবস্থায় থাকে, অর্থাৎ এর চক্রের সাথে জড়িত প্রত্যেকটি কার্বন পরমাণুতে একটি করে যে অসংকরিত পি অরবিটাল রয়েছে এবং তাতে একটি করে ইলেকট্রন বিদ্যমান আছে আমরা জানি। এই অরবিটালগুলো পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে কি করছে, 14টি ইলেকট্রন বিশিষ্ট একটি সঞ্চারণশীল পাই ইলেকট্রন মেঘের সৃষ্টি করছে এবং এই পাই ইলেকট্রন মেঘ কি চক্রের উপরে ও নিচে অবস্থান করছে। আমরা একটু আগে অরবিটাল চিত্রে সেটি দেখেছি যে চাক্রিক সমতুল্য কাঠামোর উপরের দিকে একটা ইলেকট্রন মেঘবলয় পাচ্ছি, নিচের দিকেও একটি ইলেকট্রন মেঘবলয় বা মেঘের সৃষ্টি হতে দেখছি। এর ফলেই আসলে এদের অ্যারোমেটিক বৈশিষ্ট্যের প্রকাশ এরা ঘটাচ্ছে। চতুর্থত, আমরা হাকেল নিয়ম অনুসারে জানি যে ফিনান্সিনে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান আছে, অর্থাৎ এর পাই ইলেকট্রন মেঘবলয়ে যে 14টি কার্বন আছে তার প্রতিটি থেকে একটি করে মোট 14টি পাই ইলেকট্রন কিন্তু এই সঞ্চারণশীলতায় অংশগ্রহণ করেছে। ফলে হাকেল নিয়ম অনুসারে n এর মান আমরা 3 পেয়েছি। তাহলে এই যে কারণগুলো আমরা বললাম এর প্রত্যেকটাই আসলে হাকেল নীতিকে পুরোপুরি অনুসরণ করছে। এ কারণেই কিন্তু আমরা যৌগটাকে অ্যারোমেটিক বলছি। এখানে আমরা n এর মান কিভাবে 3 পেলাম আমরা সেটি একটু পর্যালোচনা করতে পারি। আমরা ফিনান্সিনের গঠনটি জানি, এটি এই চাক্রিক কাঠামোতে থাকে। আমরা এই কাঠামোতে যদি লক্ষ্য করি এখানে 1 2 3 4 5 6 7 7টি দ্বিবন্ধন বিদ্যমান আছে এবং এই দ্বিবন্ধনে আমরা জানি একটা সিগমা একটা পাই, তার মানে 7টি পাই বন্ধন এখানে আছে। আর একটা পাই বন্ধন মানে সেখানে 2টি ইলেকট্রন অংশগ্রহণ করেছে, ফলে 7টি পাই বন্ধনে 7 দুগুণে 14টি পাই ইলেকট্রন কিন্তু এখানে সঞ্চারণশীলতায় অংশগ্রহণ করছে। তাই হাকেল নিয়ম অনুসারে আমরা বলতে পারি 4n+2 = 14। যেহেতু 14টা পাই ইলেকট্রন সঞ্চারণশীল আছে ফলে 4n+2 মান হচ্ছে আমাদের 14। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4n = 14 - 2, তাহলে 4n = 12, তাহলে অতএব n সমান হচ্ছে 3। আর আমরা জানি n এর মান 0 1 2 3 ইত্যাদি যে কোনো পূর্ণ সংখ্যা হলেই সেটি হাকেল নীতিকে অনুসরণ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফিনান্সিন যৌগটি হাকেল নিয়মকে পুরোপুরি অনুসরণ করে বলেই আমরা বলছি এটি একটি অ্যারোমেটিক যৌগ। আমরা এবার এর সক্রিয়তা নিয়ে একটু চিন্তা করি। আমরা ফিনান্সিনের রেজোনেন্স শক্তি জানি 92 kcal/mol এবং ফিনান্সিনে আমরা জানি 3টি চক্র বিদ্যমান আছে, বেনজিন চক্র একত্রে ফিউজড অবস্থায় আছে। তাহলে টোটাল যদি 92 কিলোক্যালোরি শক্তি এরা ধারণ করে তাহলে প্রতিটি চক্র কতটুকু শক্তি ধারণ করছে, তাহলে 92কে 3 ভাগ করলে আমরা সেটি পেয়ে যাব। তাহলে প্রতি চক্রের গড় রেজোনেন্স শক্তি দাঁড়াচ্ছে কত, 30.67 kcal/mol, অর্থাৎ প্রতি চক্রের রেজোনেন্স শক্তি হচ্ছে 30.67 কিলোক্যালোরি। কিন্তু আমরা জানি বেনজিনের রেজোনেন্স শক্তি হচ্ছে 36 kcal/mol। তাহলে 36 থেকে এটি কম হওয়ায় কি হচ্ছে, এর স্থিতিশীলতা কিন্তু কমে যাচ্ছে। তাহলে বেনজিনের রেজোনেন্স শক্তি অধিক হওয়ায় এর স্থিতিশীলতা বেশি। এ কারণেই আমরা বলছি যে বেনজিন এই ফিনান্সিন থেকে অধিক অ্যারোমেটিক, অর্থাৎ ফিনান্সিনের অ্যারোমেটিসিটি কিন্তু বেনজিন থেকে কম, ফিনান্সিন বেনজিন থেকে কম অ্যারোমেটিক। আবার রেজোনেন্স শক্তি কম হওয়ার কারণে কি এর স্থিতিশীলতা কি কমে যাচ্ছে, যে কারণে এটি অধিক সক্রিয়তা প্রদর্শন করছে। তাই আমরা বলতে বাধ্য হচ্ছি যে ফিনান্সিনের সক্রিয়তা বেনজিন থেকে বেশি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে ফিনান্সিন বেনজিন থেকে কেন অধিক সক্রিয় বা এটি বেনজিন থেকে কেন কম অ্যারোমেটিক। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। এবার তোমাদের সামনে আমরা বাড়ির কাজ নিয়ে আসছি। আমাদের আজকের প্রথম যে বাড়ির কাজটি তা হচ্ছে ফিনান্সিনের অরবিটাল চিত্র অঙ্কন করো। তোমরা এটি বাড়িতে প্র্যাকটিস করবে। দ্বিতীয় যে বাড়ির কাজটি তা হচ্ছে ফিনান্সিন একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো।
আর তৃতীয় বাড়ির কাজটি হচ্ছে ফিনান্সিন বেনজিন অপেক্ষা অধিক সক্রিয় ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আজকের আলোচনাটি যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, আর পরবর্তী ভিডিওটি দ্রুত পেতে চাইলে তোমরা বেল বাটনে ক্লিক করে দেবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।